আজ তারেক রহমানের পতন করার জন্য সার্জিস হাসনাত আলটিমেটাম দিয়ে তোপের মুখে পড়েছেন। পুলিশ হত্যা ও থানা লুটপাট ফেসে যাচ্ছে জুলাই সন্ত্রাসীরা। এনসিপির দুই নেতা হঠাৎ করে মরণের চুলকানি উঠছে। একটা হচ্ছে মলম হাসনাত আর একটা হচ্ছে সার্জিস আলম। এদিকে আজ জুলাই যোদ্ধা সার্জিস হাসনাত সহ অসংখ্য সমন্বয়ক ফেসে যায় তারেক রহমানের অ্যাকশনে। পুলিশ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। অন্যদিকে তারেক রহমানের পতনের ডাক দিয়েছিল সার্জিস হাসনাত। বাংলাদেশের রাজনীতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। যে ফাঁকা জায়গা থাকে সেখানে খুব দ্রুত কেউ না কেউ জায়গা করে নেয় জাতীয়তাবাদী দল বিএনপি আর বাংলাদেশ আওয়ামী লীগ। অবশেষে শুরু হতে যাচ্ছে পুলিশ হত্যার তদন্ত। এ বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে তারেক রহমান সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় আওয়ামী লীগের রোষানলে ছিল, কিন্তু গত 18 মাস যখন তিনি সরকার চালানের কম বেশি তার যে নিজস্ব দল এনসিপি, মানে তিনি যেটা স্রষ্টা, এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটা মামলার ঘোষণা সামনে এসেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 2 ঈদের নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে যেতে পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নাকি তাকে বাধা দেয় বলে অভিযোগ করেছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবার রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি তুলেছেন নাহিদ ইসলাম। তাহলে রাষ্ট্রপতির ভাগ্যে কি অপেক্ষা করছে? একদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, সার্জিস হাসনাত তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে কঠিন তুপের মুখে পড়েছে। অন্যদিকে পুলিশ হত্যা মামলার বিচার শুরু হয়েছে এবং সেই মামলাটিতে সার্জিস হাসনাতরাই ফেঁসে গিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতির মধ্যে এই মুহূর্তে নতুন অনেক ঘটনা হচ্ছে এবং অনেক রহস্য উন্মোচন হচ্ছে। সেই রহস্যের ফাঁদে সার্জিস হাসনাতরা বিপদে পড়ে এবং দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এনসিপির দুই নেতা হঠাৎ করে মরণের চুলকানি উঠছে। এই টোকাই দুই নেতা হঠাৎ করে বলা শুরু করে দিয়েছে, আমরা ইশারায় দিলে আবার আরেকটি গণঅভ্যুত্থান হবে। এই দুই নেতাকে জানেন? একটা হচ্ছে মলম হাসনাত আর একটা হচ্ছে সার্জিস আলম। আমার কথা হচ্ছে, তোরা কোন হনু হয়ে গিয়েছস যে তোদের ইশারায় আবার গণঅভ্যুত্থান হবে? তারা যে 12 ফেব্রুয়ারি একটি মামু ভাগ্নে নির্বাচনের পর আরেকটি ষড়যন্ত্র করতেছে, আরেকটি মেটিকুলাস ডিজাইনের জন্য তারা ছক আঁকতেছে, আমি মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি। কেন ক্লিয়ার হয়ে গিয়েছি? নির্বাচনের পরবর্তী সময় নাহিদ হোসেন পাটোয়ারি বলেছে এবার আর কোনো গণঅভ্যুত্থান হলে কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবে না, চিরস্থায়ী সরকার হবে। তার মানে তারা একটি বিপ্লবী সরকার গঠন করবে, তারা আর কোনো নির্বাচন দিবে না, বাংলাদেশের মধ্যে এক না একতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং ইসলামিক রেভলিউশন ঘটাবে ওই ইরানের মতো। এই প্ল্যানে তারা আগাচ্ছে। তারা সেই কারণে এখন আস্তে আস্তে করে নর্মাল বক্তব্য দিয়ে মোটিভ তৈরি করার চেষ্টা করছে। সেই কারণে এই মলম হাসনাত এবং সার্জিস আলম বলা শুরু করে দিয়েছে যে আমরা ইশারা দিলে আরেকটা গণ অভ্যুত্থান হবে। যখন বিএনপির জনপ্রিয়তা আরো একদম শূন্যের কোঠায় নেমে আসবে, দেশের মানুষ বিএনপির উপর আরো বেশি খেপে যাবে, আওয়ামী লীগও যখন রাজপথে নামার চেষ্টা করবে, তখন তারা দেশের মধ্যে একটা গোলযোগ লাগিয়ে দিয়ে আরেকটি গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করবে এবং গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশকে কুখ্যাত করে বাংলাদেশের মধ্যে একটি বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করবে। সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারা সেই চেষ্টায় আছে। তারা এইবারের চেষ্টায় ব্যর্থ হয়েছে, কিন্তু পরের বারের চেষ্টায় তারা এই ভুলগুলা করবে না। তারা 100% বিপ্লবী সরকার গঠন করবে, কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবে না এবং কোনো নির্বাচন তারা দিবে না যদি তারা সাকসেস হয়। কিন্তু আমার মনে হয় তারা সাকসেস হওয়ার সম্ভাবনা কম, কারণ এই মলম হাসনাতই বলেছিল 5 আগস্টের পরবর্তী সময় হয়তো এবার না হয় নেবার। কারণ হাসনাত আব্দুল্লাহ যে শিবিরের সক্রিয় কর্মী আমরা ভালো করেই জানি। সো 12 ফেব্রুয়ারি মামু ভাগ্নে নির্বাচনে এবার জিততে পারো নাই তোমরা জামাতে ইসলামের জোট, তার মানে আর কখনো জিততে পারবে না। যতই মেটিকুলাসলি ডিজাইন করো, যতই ষড়যন্ত্র করো, আর একটি গণ অভ্যুত্থান ঘটাবা, নির্বাচন দিবা না, কিছু দিবা না, তোমরাই আজীবন সরকার চালাবা, তোমরা আজীবন সরকার থাকবা, এগুলো তোমাদের স্বপ্ন। কথা বুঝতে পেরেছো? এটা 100% ধরে রাখো। আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরছে, বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরছে। অলরেডি বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচনের মধ্যে বিএনপির থেকে আওয়ামী লীগ বেশি জয়লাভ করছে। তোমরা 0-0 করে পাচ্ছ, তোমাদের সংখ্যা 0 হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছো? বাংলাদেশের যত জায়গায় 5 আগস্টের পরবর্তী সময় তোমাদের লোক নিয়োগ করেছো, প্রভাব বিস্তার করেছো, আস্তে আস্তে বিএনপি ছাঁটাই করা শুরু করে দিয়েছে। এবং বিএনপি তোমাদের এই যে ডক্টর ইউনূস, বাটপার সুদী ইউনূস, তাকে কিন্তু রাষ্ট্রপতি বানাচ্ছে না। অলরেডি দেখো, তাকে গ্রেপ্তারও করতে পারে সংবিধান লঙ্ঘনের কারণে এবং রাষ্ট্রদ্রোহিতার কারণে। তার নামে মামলাও করবে সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের মহসিন ভাই, মুসলিম লীগের সভাপতি। কই যাবে তোমাদের এই সুদী ইউনূস? পালানোর তার কোনো জায়গা নেই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই বহাল থাকবে, বিএনপি ক্লিয়ারলি বলে দিয়েছে। তোমরা নিজেরাই বাঁচতে পারবে না কয়দিন পর, তোমাদের উপরে কয়দিন পর স্টিমার শুরু হয়ে যাবে, আর তোমরা বড় বড় গালবাজি করো, ইশারাই দিলে গণ অভ্যুত্থান হয়ে যাবে। আরে বেটা, তোরা কি নবী রাসূল হয়ে গিয়েছস যে ইশারাই দিলে গণ অভ্যুত্থান হয়ে যাবে?
বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা শুধু মাঠে নামার একটু স্পেস পেলে তারা দাঁড়াই প্রস্তাব করে দিলে বেটা তোদের মতো এসব টোকাইগুলো ভেসে যাবি বেটা। 5 আগস্ট ষড়যন্ত্রমূলক ভাবে কিভাবে ব্রেন ওয়াশ করে জনগণকে রাজপথে নামিয়ে ফেলেছো, সেনাবাহিনী তোদের পক্ষে ছিল, আমেরিকা তোদের পক্ষে ছিল, পাকিস্তান তোদের পক্ষে ছিল, কিভাবে একটি গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মনে করেছস, তোরা অনেক কিছু করে ফেলেছস, বালফালাই তাল গাছে তুলে ফেলেছস। ভাই এ সকল চাপাবাজি করে হয়তো একবার সাকসেস হয়েছস, বারবার সাকসেস হবি না। বিএনপি জাস্ট একটু স্পেস দেখ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার। এই রিসেন্টলির মধ্যে তোদের 1 টাকা খুঁজে পাওয়া যাবে না। আমি সেই কারণে ভিডিওর প্রথমে বললাম না তোদের মরণের চুলকানি হচ্ছে, বিএনপি তোদেরকে কিচ্ছু করবে না। বিএনপি জাস্ট আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন করবে না, এটা বন্ধ করে দিলে হয়ে যাবে, আর আওয়ামী লীগের অফিসগুলো খুলতে দিলে হয়ে যাবে। তারপরে দেখবি তোদের কোথায় যাবে তোদের এমপিগিরি, কোথায় যাবে তোদের চাপাবাজি, কোথায় যাবে ইশারায় গণ অভ্যুত্থান দেওয়া। ওই ইশারা আঙ্গুল তোদের পাশায় ঢুকিয়ে দিবে আওয়ামী লীগের কর্মীরা সুযোগ পেলে। এখনো বিভিন্ন জায়গায় শুনুস না, একটু সুযোগ পেলে কোপায় মেডিকেলে পাঠায়, একটু সুযোগ পেলে গণদোলায় দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। বিএনপিও মারে, আওয়ামী লীগও মারে, কথা বুঝোস নাই? 16-17 মাস বাংলাদেশের জনগণকে অনেক জ্বালাইছিস ইশারার মাধ্যমে, অনেক মপ করছস, ইশারার মাধ্যমে অনেক টাকা বিদেশে পাচার করছস, ইশারার মাধ্যমে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে হত্যা, গুম, খুন করছস, নিরীহ কর্মীদেরকে ইশারার মাধ্যমে জেলে ভরছস। এখন আর তোদের ইশারা জনগণ চাই না। অবশেষে শুরু হতে যাচ্ছে পুলিশ হত্যার তদন্ত। এ বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে তারেক রহমান সরকার। শহর জুড়ে তখন আগুনের লেলিহান শিখা, চারিদিকে চিৎকার, গুলির শব্দ আর ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। 2024-এর সেই উত্তাল দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক থানা আর পুলিশি স্থাপনা পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। সেই ধ্বংসলীলার আড়ালে প্রাণ হারিয়েছিলেন 44 জন পুলিশ সদস্য। যদিও বাহিনীর ভেতরকার গুঞ্জন সংখ্যাটা আরো অনেক বেশি। দীর্ঘ 1.5 বছর ধরে বিগত অন্তর্বর্তী সরকার পুলিশ হত্যার কোনো তদন্ত হতে না দিলেও নতুন সরকারের নির্দেশে সব ঘটনার তদন্তে মিলেছে সবুজ সংকেত। পুলিশ সূত্র জানিয়েছে, আন্দোলনের সময় যেসব থানা, ফাঁড়ি ও অফিসে হামলা হয়েছে সেখান থেকে লুট করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, ধ্বংস করা হয়েছে পুলিশের যানবাহন আর পুড়িয়ে ফেলা হয়েছে বহু স্থাপনা। শুধুমাত্র সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই একসাথে হত্যা করা হয় পুলিশের 13 জন সদস্যকে। এছাড়াও ঢাকা সহ 50টিরও বেশি থানায় হামলা এবং 216টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যেভাবে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তা কোনো সাধারণ জনরোষ নয়, বরং সুপরিকল্পিত কোনো মিশন বলে মনে করছেন গোয়েন্দারা। তবুও গত 1.5 বছরে এসব হত্যা ও হামলার বিচার তো নয়, বরং মামলা কিংবা তদন্তও হয়নি। এমনকি পুলিশের মোট কত সদস্য হত্যার শিকার হয়েছেন সেটার কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যানও প্রকাশ করা হয়নি। তবে এখন নবনির্বাচিত সরকারের নতুন নির্দেশনায় পুলিশ প্রতিটি ঘটনার গভীরে গিয়ে তদন্ত শুরু করবে। আর ইতোমধ্যেই তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার রেকর্ড এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রতিটি ঘটনার জন্য মামলা করা হবে। যারা সরাসরি যুক্ত ছিল তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে, ছাড় পাবে না কেউ। তদন্তের এই গ্রিন সিগন্যাল যেন এক ঝড়ের পূর্বাভাস। রাতের অন্ধকারে যারা তাণ্ডব চালিয়েছিল তাদের দরজায় কড়া নাড়তে তৈরি হচ্ছে বিশেষ টিম। পুলিশ হত্যা ও থানা লুটপাট এবার কি তবে ফেসে যাচ্ছে জুলাই সন্ত্রাসীরা? 2024 সালের তথাকথিত গণ অভ্যুত্থানের দিনগুলোর কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। মানুষকে ব্ল্যাকমেইল করে কিভাবে রাস্তায় নামানো হয়েছিল, এবং অন্যদিকে নজিরবিহীন সংঘাত। 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, কিন্তু সেই উত্তাল সময়ে পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক রক্তক্ষয়ী ঘটনা এখনো অমীমাংসিত। বিশেষ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যার বিষয়টি নিয়ে এতদিন এক ধরনের নীরবতা ছিল। কারণটা হচ্ছে, যারা পুলিশ স্থাপনায় হামলা করেছিল, অস্ত্র লুটপাট করেছিল এবং পুলিশ হত্যা করেছিল, হত্যা করে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল, তারাই আসলে গত 1.5 বছরের অবৈধ সরকারের অংশ ছিল। যার দরুন এই যে পুলিশ হত্যা, আমরা বিভিন্ন তথ্য উপাতে দেখি, জানি যে প্রায় 3200 পুলিশ হত্যা হয়েছে। এই যে গত 1.5 বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট গেল, এই পুলিশ হত্যার ব্যাপারে কিন্তু কোনো সাড়া শব্দ ছিল না। সেই গভর্নমেন্টটা চলে গেছে, নতুন সরকার এসেছে, বিএনপি সরকার। এখন কিন্তু নতুন করে আলাপ হচ্ছে। নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে মিলেছে গ্রিন সিগন্যাল। কারা ছিল সেই জুলাই সন্ত্রাসী? কেন 1.5 বছরেও এই তদন্ত এগোয়নি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্য হত্যার বিষয়ে নতুন করে আলোচনা এসেছে।
এখন পর্যন্ত এসব নারকীয় ঘটনার মাত্র 5টি মামলা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত একজনকেও আটক করা সম্ভব হয়নি। কারণ এই সন্ত্রাসীরা যারা পুলিশ হত্যা করেছে তারাই ছিল সরকারের অংশ এবং একটা সাজানো নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু ক্ষমতাও দখল করতে চেয়েছিল, বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিল, কিন্তু সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। এখন তাদের ধরবার পালা, তাদেরকে বিচারের আওতায় আনবার পালা। পুলিশের অনেক কর্মকর্তা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলেন বিগত 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু অভিযোগ রয়েছে যে বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। তবে আলামত কিন্তু কিছুই মুছে যায়নি। পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ সব আলামত পরম যত্নে সংগ্রহ করে রেখেছে। একটা সুসময়ের অপেক্ষায় ছিল বলে মনে হচ্ছে। এতদিন কেন কাজ শুরু হয়নি? কারণ অন্তর্বর্তী সরকার থেকে কোনো সংকেত না পাওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজে এগোতে পারেনি। তবে এখন পরিস্থিতি বদলেছে। পুলিশ সদর দপ্তরের বিশেষ বার্তা এসেছে, তদন্ত হবে এবং প্রতিটি ঘটনার গভীরে গিয়ে অপরাধীদের চিহ্নিত করা হবে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন আর কোনো বাধা তদন্ত থামাতে পারবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের কাছে পর্যাপ্ত আলামত থাকা সত্ত্বেও আগের সরকারের অসহযোগিতায় সব থমকে ছিল। এখন মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তদন্ত অবশ্যই হবে। আমরা দেখেছি আন্দোলনের সেই উত্তাল সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে বন্দী ছিনতাই হয়েছে, দেওয়ালে আগুন দিয়ে বন্দীরা পালিয়ে গেছে, অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। এই পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে এবার বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে, আর যারা দেশের বাইরে পালিয়েছে তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে জুলাই আগস্টের সেই দিনগুলোতে দুর্বৃত্তরা থানা এবং ফাঁড়িতে হামলা চালিয়ে শুধু প্রাণহানি ঘটায়নি, বরং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুট করেছে। এই লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি। 5টি হামলার মামলা হলেও বেশিরভাগ ঘটনায় কিছুই করা হয়নি। এই স্থবিরতা নিয়ে পুলিশের নিচের দিকের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। তারা প্রকাশ্যে কথা বলতে না পারলেও মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল। এখন সরকার থেকে সেই বার্তা যাওয়ার পর সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে। তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। ক্ষতিগ্রস্ত স্থাপনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডিএমপির যাত্রাবাড়ি এবং সিএমপির কোতোয়ালি থানায় ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককে। পুলিশের এক কর্মকর্তা দৃঢ়তার সাথে বলেছেন, ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না, অর্থাৎ অপরাধ করে পাওয়ার দিন শেষ। গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিএমপির সাবেক ওসিরা তুলে ধরেছেন। তাদের বক্তব্য অনুযায়ী আন্দোলনের সময় তারা ঊর্ধ্বতনদের নির্দেশে দায়িত্ব পালন করেছেন। তারা অনেক ক্ষেত্রে গুলি চালাতে নিষেধ করলেও ওপর মহলের চাপে তাকে উঠতে বাধ্য হন। এক পর্যায়ে উত্তেজিত জনতার বৃষ্টির মতো ইটপাটেল আর বাইরে থেকে আসা গুলির মুখে আর টিকতে না পেরে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেন। অনেকে পোশাক খুলে পালিয়ে জীবন বাঁচিয়েছেন, আর যারা পারেননি তারা মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা এখন চাইছেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক, যাতে নিরীহ কেউ ফেঁসে না যায়। বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ সদস্যদের মামলার তদন্ত করতে গিয়ে খোদ তদন্তকারী কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। 5ই আগস্টের পর শেখ হাসিনা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত 1168 জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এই তদন্তের মূল লক্ষ্য হওয়া উচিত ন্যায় বিচার। তথাকথিত ছাত্র জনতা যেমন অন্যায়ের শিকার হয়েছে, তেমনি পুলিশ বাহিনীর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারেরও বিচার পাওয়ার অধিকার আছে। অপরাধী যেই হোক, জুলাইয়ের সেই উত্তাল সময়ে যারা ধ্বংসলীলা চালিয়েছে এবং রক্ত ঝরিয়েছে তাদের আইনের মুখোমুখি হতেই হবে। সত্যিকার অর্থে এই তদন্তটা যদি সঠিকভাবে হয়, তাহলে এই যে অন্তর্বর্তী সরকারটা গেল, এই অন্তর্বর্তী সরকারের অনেক রাঘব বোয়াল ফেসে যাবে। এই যে ছাত্র নামের যে সন্ত্রাসীগুলো, এগুলো অনেকে ফেসে যাবে। এবং আমরা গত 1.5 বছরের যে একটা বিভীষিকাময় সময় পার করেছি, সেই সময়ের যারা হোতা তাদের শুধু পুলিশ নয়, বিভিন্ন ক্ষেত্রে তদন্ত হওয়া উচিত। এবং এই যে গত সরকারটা যে ছিল, সেই সরকারটা দুর্নীতি, অনিয়ম, এই যে ছোট ছোট ছাত্র, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা কোথায় পায় টাকা? কোথায় পেয়েছে টাকা? গত 1.5 বছরের দুর্নীতি, এগুলো সব তদন্ত হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি যে সব তদন্তে আসবে এবং বিচার হবে। এই যে সার্জিস আলম এই ছবিটা অ্যাড করে তার ফেসবুক পেজে পোস্ট দিচ্ছেন। যে লেখাগুলো তিনি সেখানে লিখছেন, সেই লেখাগুলো পড়ে আমার কাছে সর্বপ্রথম প্রবাতার কথা মনে পড়ে গেল যে তাইলে কি সব কিছুই এখন নিজেদের বিপক্ষে চলে যাচ্ছে সার্জিস আলমদের জন্য? তারা তো এমনি একটা লীগ আতঙ্ক নিয়ে চলাফেরা করেন। তারা যখন সরকারে ছিলেন তখনই তো আওয়ামী লীগ আতঙ্ক তাদের তারা করছে। এখন তো সরকারে নাই, এখন তো আরো সেটা তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে বর্তমান যে সরকার, তারেক রহমান সরকার, সেই সরকার যেভাবে সংবিধান অনুযায়ী চলতেছে, এতে তো তাদের ওই সার্জিসদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা তো সংবিধান তো মানতেই তারা নারাজ। এই ছবিটা যে প্রথমে আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে একটা সাংবিধানিক নিয়ম, যেখানে যেরকম সেরকম ভাবে যেতে হবে। তারা যে সরকারকে নিয়োগ করছিল, অর্থাৎ সার্জিস আলমরা, সেই সরকার তো সংবিধান মানে নাই, মহামান্য রাষ্ট্রপতি প্রকাশ করছে। সেইটার অবশ্যই অ্যাকশন আমরা দেখতে পাবো, হয়তো আর কয়েকটা দিন আমাদের ধৈর্য ধরতে হবে। দেখেন, আমি আপনাদেরকে সার্জিস আলমের সেই পোস্ট একটু পড়ে শোনাতে চাই।
পাশাপাশি আলোচনা বিশ্লেষণও করতে চাই। দেখেন তিনি কি বলছেন, পাশাপাশি আপনাদের মতামতটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তিনি লেখাটা শুরু করছেন এভাবে, দেখেন এটাই ছিল 2026 সালের নির্বাচনের চিত্র, মানে যে ছবিটা, এই ছবিটা শেয়ার। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে সার্জিস হাসনাতের বিষয়ে কথা হয় এবং অনেক বিষয় নিয়ে, বিশেষ করে রাষ্ট্রপতির বিষয় নিয়েও কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তোমার আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।